ভারতের আপত্তিতে বছরের পর বছর আটকে ছিল বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের স্বপ্নের তিস্তা মেগা প্রকল্প। তিস্তার বুক জুড়ে বন্যা, ভাঙন আর পানির সংকটে যখন লাখো মানুষ দিশেহারা, ঠিক তখনই চীনের সহায়তায় নতুন করে আলোচনায় ফিরেছে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প। ভারতের মোদীকে ফোন করে হুঁশিয়ারি দিয়ে একই বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, একদিকে গজলজোবা, অন্যদিকে ফারাক্কা। ভারতের পানি আগ্রাসনে যখন ডুবতে বসেছে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ, ঠিক তখনই দেশের স্বার্থ রক্ষায় এক নজিরবিহীন এবং সাহসী পদক্ষেপ নিল নতুন বাংলাদেশের সরকার। বাংলাদেশ, চীন আর পাকিস্তানের একতা এবার ভারী। চলবে না আর প্রতিবেশীর কোনো দাদাগিরি। যে রাফাল যুদ্ধবিমানের দাপটে এতদিন দক্ষিণ এশিয়ায় আধিপত্য ধরে রাখতে চেয়েছিল ভারত, সেই দিন এবার শেষ হতে যাচ্ছে। সামরিক শক্তির এক বিশাল বিস্ফোরণ ঘটিয়ে বাংলাদেশের আকাশে আসছে রাফাল বদের রেকর্ড করা চীনের যে 10C যুদ্ধবিমান। বেইজিং এর রাজকীয় রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াও ইউতাই, ঘড়িতে তখন চীনের স্থানীয় সময় দুপুর 12টা। ঠিক এই মুহূর্তেই বাংলাদেশ ও চীনের কূটনীতিতে যোগ হলো এক ঐতিহাসিক নতুন অধ্যায়। চীন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক হাই ভোল্টেজ বৈঠকে মিলিত হয়েছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়িং। আর এই বৈঠকের সবচেয়ে বড় খবর কি জানেন? বহু বছর ধরে ঝুলে থাকা তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় এক ঐতিহাসিক ঐক্যমত্যে পৌঁছেছে ঢাকা ও বেইজিং। চীন সরাসরি আশ্বাস দিয়েছে বাংলাদেশের নদী বাঁচাতে তারা সর্বাত্মক সহযোগিতা করবে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা দেশের জন্য কেবল ইতিহাসের গৌরব নয়, এতে ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা। এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই শহীদ দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না সরকার। স্মরণ করেন প্রথম শহীদ রংপুরের আবু সাইদের সাহসী আত্মত্যাগের। ক্ষমতার হাত বদল হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পর এখন রাষ্ট্র ক্ষমতায় নতুন সরকার, নতুন প্রধানমন্ত্রী। কিন্তু সমীকরণ কি এখনো একই রয়ে গেছে? 2024 সালের নভেম্বর মাসে অন্তর্বর্তী সরকারের আমলে গ্রেপ্তার হয়েছিলেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। আর 2026 সালে এসে ঠিক একইভাবে নতুন সরকারের আমলে গ্রেপ্তার হলেন গাইবান্ধার হরিদাস চন্দ্র। দুই সরকারের আমলে দুই ভিন্ন প্রেক্ষাপটে দুই সংখ্যালঘু নেতার গ্রেপ্তার। এর পেছনে কি শুধুই আইনি প্রক্রিয়া, নাকি লুকিয়ে আছে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের টানাপোড়েন? আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো আপনি সর্বপ্রথম দেখতে পারবেন। তাই দেরি না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। মোদীকে ফোন করে হুঁশিয়ারি দিয়ে একই বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, একদিকে গজলজোবা, অন্যদিকে ফারাক্কা। ভারতের পানি আগ্রাসনে যখন ডুবতে বসেছে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ, ঠিক তখনই দেশের স্বার্থ রক্ষায় এক নজিরবিহীন এবং সাহসী পদক্ষেপ নিল নতুন বাংলাদেশের সরকার। গজলডোবা ব্যারাজের সব কয়টি গেট খুলে দেওয়ায় এমনিতেই ভাসছে দেশের উত্তরাঞ্চল, তার উপর নতুন করে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার পায়তারা শুরু করেছে ভারত। আর ঠিক তখনই পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি ফোন করে কড়া হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার খবরে মোদীকে ফোন করে ঠিক কি কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তার এই একটি ফোনেই কি বদলে যাবে ভারতের পানি আগ্রাসনের দীর্ঘদিনের চিত্র? অন্যদিকে গজলডোবার পানিতে এবং টানা বৃষ্টিতে দেশের 16টি জেলায় যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার সর্বশেষ পরিস্থিতিই বাকি। চলুন আজকের এই বিশেষ ও চাঞ্চল্যকর প্রতিবেদনে সবকিছুর বিস্তারিত জেনে নেওয়া যাক। কূটনৈতিক ও বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যায়, ভারত যে কোনো মুহূর্তে ফারাক্কা বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে আর এক মুহূর্তও দেরি করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে অত্যন্ত কড়া ও শক্ত ভাষায় জানিয়ে দিয়েছেন যে কোনো ধরনের পূর্ব ঘোষণা বা আলোচনা ছাড়া ফারাক্কা বা তিস্তার উজানে কোনো বাঁধের গেট খুলে দেওয়া হলে বাংলাদেশ তা আর আগের মতো মুখ বুজে সহ্য করবে না। ফারাক্কা বাঁধ যেন বাংলাদেশের জন্য এক দীর্ঘস্থায়ী অভিশাপের নাম। শুষ্ক মৌসুমে যখন আমাদের কৃষকদের পানির জন্য হাহাকার করতে হয়, তখন ভারত নিজেদের স্বার্থে পানি আটকে রাখে আর বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করে। আবার বর্ষায় যখন তাদের নিজেদের রাজ্যগুলো পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়, তখন কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই তারা বাঁধের সব কপাট খুলে দেয়। এই অমানবিক পানি আগ্রাসনে প্রতি বছর বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস হয়, লাখো মানুষ গৃহহীন হয় এবং অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয় নিরীহ জনগণ। কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। 24-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ আর কোনো আধিপত্যবাদকে ভয় পায় না। প্রধানমন্ত্রী তারেক রহমান তার ফোন আলাপে নরেন্দ্র মোদীকে অত্যন্ত স্পষ্ট ভাষায় স্মরণ করিয়ে দিয়েছেন যে আন্তর্জাতিক নদী আইনের তোয়াক্কা না করে বাংলাদেশিদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার দিন চিরতরে শেষ হয়ে গেছে। এখন থেকে যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক হবে শুধুমাত্র সমমর্যাদা এবং ন্যায্য হিস্যার ভিত্তিতে। যদি ভারত একতরফাভাবে পানি ছেড়ে দিয়ে আমাদের ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে বাংলাদেশ ও আন্তর্জাতিক ফোরামে এই পানি সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর কূটনৈতিক এবং আইনি ব্যবস্থা নিতে পিছুপা হবে না। প্রধানমন্ত্রীর এই স্পষ্ট এবং মেরুদণ্ড সম্পন্ন বার্তার পর ভারতীয় নীতি নির্ধারকদের মধ্যেও এক ধরনের ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এটি প্রমাণ করে যে বাংলাদেশ আর কোনো আগ্রাসনের কাছে মাথা নত করবে না। প্রধানমন্ত্রীর এই কড়া হুঁশিয়ারির পেছনের প্রধান কারণ হলো বর্তমানে দেশের সার্বিক বন্যা পরিস্থিতি, যা ক্রমশ এক ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ভারতের পাহাড়ি ঢল এবং গজলডোবা ব্যারাজের সব কয়টি গেট খোলা থাকায় হু হু করে বিপুল বেগে পানি প্রবেশ করছে বাংলাদেশে।
লঘুচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে এমনিতেই দেশের নদ নদীর পানি ফুঁসছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের অন্তত 16টি জেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। বিশেষ করে উত্তরের জনপদে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে দ্রুত বেড়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার চরম ঝুঁকি রয়েছে। সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন পার করছে। কখন তাদের ঘাম ছড়ানো ফসলের মাঠ এবং সাজানো ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যায় সেই চিন্তায়। অন্যদিকে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে 133 মিলিমিটার সহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের কারণে সেই ঢলের পানি সরাসরি নেমে আসছে বৃহত্তর সিলেটে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহের নিচু এলাকায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পাশাপাশি গোমতী, মুহুরী, ফেনী, হালদা ও সাঙ্গু নদীর পানি দ্রুত বেড়ে বান্দরবান, ফেনী, খাগড়াছড়ি ও নোয়াখালীর বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এদিকে টানা কয়েকদিনের ভারী বর্ষণে কক্সবাজার জেলার বন্যা ও পাহাড় ধস পরিস্থিতি চরম ভয়াবহ ও মর্মান্তিক রূপ নিয়েছে। পাহাড়ি ঢল ও নদীর পানি বৃদ্ধিতে জেলার রামু, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, টেকনাফ সহ অন্তত 33টি ইউনিয়ন সম্পূর্ণ প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রামু ও চকরিয়া। সেখানে শত শত বাড়িতে পানি প্রবেশ করেছে, তলিয়ে গেছে বিস্তীর্ণ কৃষি জমি ও সড়ক। ভয়াবহ পাহাড় ও দেয়াল ধসের ঘটনায় উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির সহ বিভিন্ন স্থানে অন্তত 12 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই মৃত্যুগুলো শুধু একটি সংখ্যা নয়, এটি একটি বিশাল মানবিক বিপর্যয়। নতুন করে প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সহস্রাধিক মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। অন্যদিকে বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় টানা 5 দিন ধরে সেন্ট মার্টিন দ্বীপের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নৌযান চলাচল বন্ধ থাকায় 2 জন পরীক্ষার্থী সময় মতো টেকনাফে এসে পরীক্ষায় অংশ নিতে পারেনি। তাদের শিক্ষা জীবন যেন হুমকির মুখে না পড়ে সেজন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে শিক্ষা মন্ত্রণালয়ে বিশেষ আবেদন পাঠিয়েছে জেলা প্রশাসন এবং উপকূল রক্ষী বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। এই চরম দুর্যোগের মধ্যেও প্রশাসন যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছে, এটি তারই এক বাস্তব প্রমাণ। তবে দুর্যোগের এই কঠিন সময়ে সরকার বসে নেই। হঠাৎ বন্যাসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের শতভাগ প্রস্তুতি রয়েছে বলে নিশ্চিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি জানিয়েছেন, দেশের 64টি জেলায় ইতোমধ্যেই সরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে 3 পার্বত্য জেলা ও কক্সবাজারে 10 লাখ টাকা এবং 200 মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি 7টি জেলায় 5 লাখ টাকা এবং 100 মেট্রিক টন করে চাল সহায়তা পাঠানো হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যের শীর্ষ কূটনীতিক সারা কুকের সাথেও দুর্যোগ মোকাবেলায় সার্বিক সহযোগিতার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। সরকার প্রমাণ করতে চাইছে যে কোনো জাতীয় সংকটে তারা সাধারণ মানুষের পাশে একটি শক্তিশালী ঢাল হয়ে দাঁড়াতে সম্পূর্ণ প্রস্তুত। দর্শক, বছরের পর বছর ধরে ভারতের এই একতরফা পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি ফোন করে এই কড়া হুঁশিয়ারি দেওয়াকে আপনি কিভাবে দেখছেন? দেশের স্বার্থ রক্ষায় নতুন সরকারের এই সাহসী ও মেরুদণ্ড সম্পন্ন অবস্থান কি ভারতের গেট খোলার নোংরা রাজনীতি চিরতরে বন্ধ করতে পারবে? দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের এই ঘুরে দাঁড়ানো আপনাদের মনে কতটা আশা জাগাচ্ছে? ভারতের আপত্তিতে বছরের পর বছর আটকে ছিল বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের স্বপ্নের তিস্তা মেগা প্রকল্প। তিস্তার বুক জুড়ে বন্যা, ভাঙন আর পানির সংকটে যখন লাখো মানুষ দিশেহারা, ঠিক তখনই চীনের সহায়তায় নতুন করে আলোচনায় ফিরেছে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প। বিএনপি ক্ষমতা নেওয়ার 2.5 মাসের মাথায় প্রথমবারের মতো চীন সফরে গেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পে চীনের অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। তাতে আগ্রহ প্রকাশ করেছে চীনও। আর এই খবর চালু হওয়ার পর ভারতের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। ভারতকে হটিয়ে চীন ঠিক কি করতে চায় বাংলাদেশে, আর এই প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের লাভই বা কতটা, সবকিছু জানাবো আজকের এই প্রতিবেদনে। চলুন শুরু করা যাক। তিস্তার পানি বন্টন ইস্যুটি বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের একটি অমীমাংসিত ইস্যু। সমস্যাটি সমাধানে 2011 সালে দেশ দুটির মধ্যে একটি চুক্তি চূড়ান্ত হলেও তিস্তার পানি থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। কারণ ভারত চেয়েছিল চীনকে সরিয়ে এই প্রকল্প তারাই করবে। শেখ হাসিনার এমন বক্তব্য এবং দিল্লির সঙ্গে তার সম্পর্ক নিয়ে চলে নানান আলোচনা আর সমালোচনা। তাই গত 1.5 দশকে সেটি আর আলোর মুখ দেখেনি। এমন অবস্থায় বেশ কয়েক বছর আগে চীনের সহায়তায় একটি মহাপরিকল্পনা হাতে নেয় বাংলাদেশ। এ বিষয়ে প্রাথমিক একটি সমীক্ষাও করে চীন, কিন্তু ভারতের আপত্তির মুখে প্রকল্পটি মূল পর্বের কাজ শুরু করা সম্ভব হয়নি। ফলে প্রতি বছর শুকনো মৌসুমে ওইসব বাঁধে পানি ধরে রাখার ফলে বাংলাদেশ অংশে তিস্তা শুকিয়ে যায় আর নদীর তীরবর্তী ফসলের মাঠ চাষাবাদে ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে বর্ষা মৌসুমে পানি বেড়ে যাওয়ার ফলে ভারত একসঙ্গে সবগুলো ব্যারেজ খুলে দেওয়ার ফলে হঠাৎ বন্যা ও নদী ভাঙন দেখা দেয় বাংলাদেশে। গত নির্বাচনের আগে বিএনপি নেতা তারেক রহমান প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন। এবার প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিতে চায় তারেক রহমানের সরকার। সেটির অংশ হিসেবে এখন চীনের সঙ্গে প্রকল্পটি নিয়ে আলোচনা শুরু করেছে সরকার। এই মহাপরিকল্পনাটির কেন্দ্রে রয়েছে বাংলাদেশ অংশের উজানে একটি বহুমুখী ব্যারেজ বা বাঁধ নির্মাণ করা। গত 6 মে বেজিংয়ে 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে তিস্তা প্রকল্পের প্রস্তাব উত্থাপন করা হয়। বেজিং থেকে প্রকাশিত 2 দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
এ সময় উভয় পক্ষ উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার আরও জোরদারে একমত হয়। প্রস্তাবিত এই করিডোরের মাধ্যমে চীন তাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউনিয়ন প্রদেশকে মিয়ানমার এবং বাংলাদেশকে যুক্ত করতে চায়। কিন্তু ভারতের কপালে কেন চিন্তার ভাঁজ? ভারত যেমন সীমান্তে চীনকে নিয়ে সারা বছর চিন্তায় থাকে, তেমনই বাংলাদেশ সীমান্তে তিস্তা প্রকল্পে কাজ করবে চীন, এটা শুনেই তারা ডাবল চিন্তায় পড়েছে। ভারতের গবেষণা সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের গবেষক অনুসূয়া বসু রায় চৌধুরী বলেন, তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহকে ভারত বরাবরই সন্দেহের চোখে দেখে আসছে। ভারত মনে করে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলতে চায়। সেজন্য ভারতকে হটিয়ে চীন বাংলাদেশের তিস্তা প্রকল্পে নিজে যুক্ত হলো। বেইজিং এর রাজকীয় রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াও ইউতাই ঘড়িতে তখন চীনের স্থানীয় সময় দুপুর 12টা। ঠিক এই মুহূর্তেই বাংলাদেশ ও চীনের কূটনীতিতে যোগ হলো এক ঐতিহাসিক নতুন অধ্যায়। চীন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক হাই ভোল্টেজ বৈঠকে মিলিত হয়েছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়িং। আর এই বৈঠকের সবচেয়ে বড় খবর কি জানেন? বহু বছর ধরে ঝুলে থাকা তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় এক ঐতিহাসিক ঐক্যমত্যে পৌঁছেছে ঢাকা ও বেইজিং। চীন সরাসরি আশ্বাস দিয়েছে বাংলাদেশের নদী বাঁচাতে তারা সর্বাত্মক সহযোগিতা করবে। আজকের ভিডিওতে আমরা জানবো বেইজিং এর এই মেগা বৈঠকের ভেতর কি কি আলোচনা হলো এবং তিস্তা নদী নিয়ে চীনের এই সবুজ সংকেত বাংলাদেশের জন্য কতটা ভাগ্য বদলকারী হতে যাচ্ছে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ হলেও প্রতি বছর বন্যা, নদী ভাঙন এবং খরা আমাদের অর্থনীতির বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি করে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের কাছে দেশের এই জ্বলন্ত সমস্যাগুলোই তুলে ধরেন। তিনি বন্যার ঝুঁকি মোকাবেলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে বাংলাদেশে বর্তমানে যে নদী খনন কর্মসূচি চলছে সেটির কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশের এই বিশাল নদী খনন ও পানি সম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সরাসরি অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা প্রয়োজন। কিন্তু বৈঠকের সবচেয়ে আকর্ষণীয় এবং স্ট্র্যাটেজিক পার্ট ছিল তিস্তা ব্যবস্থাপনা প্রকল্প। বছরের পর বছর ধরে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে ভারতের সাথে টানাপোড়েন চলছে। এমত অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি বা টেকনিক্যাল সহায়তা প্রত্যাশা করেন। আর এর জবাবে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়িং অত্যন্ত ইতিবাচক সাড়া দিয়েছেন। তিনি আশ্বাস দেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকার যে উদ্যোগী নেবে তাতে বেইজিং এর সর্বাত্মক সহযোগিতা থাকবে। চীনের মন্ত্রী মনে করিয়ে দেন 2005 সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং গত বছর চীনের পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের কথা। তিনি বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের এই দ্বিপাক্ষিক সহযোগিতা কোনো মুখের কথা নয়, এটি সম্পূর্ণ বাস্তব ভিত্তিক ও গবেষণা নির্ভর। চীন পানি ব্যবস্থাপনায় এবং নদী শাসনে বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি ব্যবহার করে। চীনের পানি সম্পদ মন্ত্রী বৈঠকে বলেন, বাংলাদেশ চীনের এই দীর্ঘ অভিজ্ঞতাকে নিজেদের কাজে লাগাতে পারে। শুধু তাই নয়, বাংলাদেশের পানি বিশেষজ্ঞ এবং এই খাতের উচ্চপদস্থ কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলতে চীনে বিশেষ প্রশিক্ষণেরও আহ্বান জানান তিনি। তিস্তা প্রকল্পের পাশাপাশি বাংলাদেশের নদী ভাঙন রোধ, আধুনিক সেচ ব্যবস্থাপনা এবং নদীগুলোকে সারা বছর সচল রাখতে নৌ নেভিগেশন বা নৌপথের উন্নয়নেও চীনের কারিগরি দক্ষতা ঢেলে দেওয়া হবে বলে বৈঠকে ঐকমত্য হয়। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী বৈঠকে প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং শ্রম বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বেইজিং এর এই বৈঠকটি শুধু সাধারণ কোনো পানি চুক্তি নয়, বরং এর পেছনে রয়েছে এক গভীর ভূ রাজনৈতিক সমীকরণ। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীনের মধ্যে এক অদৃশ্য প্রতিযোগিতা চলছে। ভারতের একদম কাছাকাছি সীমান্তে অবস্থিত এই তিস্তা মহাপরিকল্পনায় চীনের সরাসরি কারিগরি ও প্রযুক্তিগত প্রবেশ বেইজিংকে যেমন এই অঞ্চলে স্ট্র্যাটেজিক সুবিধা দেবে, তেমনি বাংলাদেশের নতুন সরকারের জন্য এটি একটি বড় কূটনৈতিক সফলতা। ঢাকা ও বেইজিং যেভাবে গবেষণা নির্ভর ও বাস্তব ভিত্তিক পানি ব্যবস্থাপনার দিকে এগোচ্ছে, তা আগামী দিনে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থানকে আরো স্বাধীন এবং শক্তিশালী করে তুলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের মতে বেইজিং এর দিয়াও ইউতাই ভবনের এই বৈঠক বাংলাদেশের জ্বালানি ও পানি নিরাপত্তার ক্ষেত্রে এক বিশাল মাইলফলক। ভারতের সাথে তিস্তা চুক্তির জট না খুললেও চীনের এই কারিগরি ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস উত্তরবঙ্গের কোটি কোটি মানুষের মুখে হাসি ফোটাতে পারে। আপনার কি মনে হয়, চীনের এই প্রযুক্তিগত সহায়তা কি তিস্তা নদী ও বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় এক নতুন যুগের সূচনা করবে? ক্ষমতার হাত বদল হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পর এখন রাষ্ট্র ক্ষমতায় নতুন সরকার, নতুন প্রধানমন্ত্রী। কিন্তু সমীকরণ কি এখনো একই রয়ে গেছে? 2024 সালের নভেম্বর মাসে অন্তর্বর্তী সরকারের আমলে গ্রেপ্তার হয়েছিলেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। আর 2026 সালে এসে ঠিক একইভাবে নতুন সরকারের আমলে গ্রেপ্তার হলেন গাইবান্ধার হরিদাস চন্দ্র। দুই সরকারের আমলে দুই ভিন্ন প্রেক্ষাপটে দুই সংখ্যালঘু নেতার গ্রেপ্তার। এর পেছনে কি শুধুই আইনি প্রক্রিয়া, নাকি লুকিয়ে আছে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের টানাপোড়েন? অন্তর্বর্তী সরকার যে পথে হেঁটেছিল, বর্তমান সরকারও কি সেই একই পথে হাঁটছে? ফিরে যাওয়া যাক 2024 সালের আগস্ট মাসে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের বিরুদ্ধে তোপ দাগেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের ভূমিকার কঠোর সমালোচনা করা হয় ঢাকা থেকে। বিশেষ করে দিল্লি থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য বা বিবৃতি দেওয়ার ঘটনাটি ঢাকার অন্তর্বর্তী সরকার ভালোভাবে নেয়নি। এর ফলে বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে গিয়ে থাকে। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়ে বাংলাদেশে শুরু হয় হিন্দু সম্প্রদায়ের অধিকার আদায়ের আন্দোলন।
সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন সহ 8 দফা দাবিতে রাজপথে নামেন লাখ লাখ সনাতন ধর্মাবলম্বী। ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয় বিশাল বিশাল সমাবেশ। বিশেষ করে 25 অক্টোবরের চট্টগ্রামের লালদিঘি ময়দানের গণসমাবেশটি ছিল বিশাল। এই বিশাল জমায়েত রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার জন্ম দেয়। তৎকালীন অন্তর্বর্তী সরকারের অনেক নীতি নির্ধারক এবং রাজনৈতিক দল এই আন্দোলনকে ভিন্ন চোখে দেখতে শুরু করে। অভিযোগ ওঠে এই আন্দোলনের পেছনে রয়েছে ভারতের ইন্ধন। আর এই পুরো আন্দোলনের কেন্দ্রবিন্দুতে যিনি ছিলেন তিনি হলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। 25 নভেম্বর 2024 জাতীয় পতাকা অবমাননার এক অবিশ্বাস্য অভিযোগে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। কিন্তু বিতর্ক এখানেই শেষ হয়নি। গ্রেপ্তারের পর তাকে জড়িয়ে দেওয়া হয় এক আইনজীবী হত্যা মামলায়। যে সময় চট্টগ্রামের আদালতে ওই আইনজীবী হত্যা ঘটনা ঘটে তখন চিন্ময় কৃষ্ণ দাস স্বয়ং পুলিশি হেফাজতে ছিলেন। পুলিশ হেফাজতে থাকা একজন ব্যক্তি কিভাবে বাইরে ঘটে যাওয়া কোনো হত্যাকাণ্ডের নির্দেশ বা সরাসরি যুক্ত থাকতে পারেন? এই আইনি অসঙ্গতি দেশ বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ভারতের বিভিন্ন রাজনৈতিক দল এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানায় এবং ভারত সরকার তার ন্যায় বিচার নিশ্চিত করার আনুষ্ঠানিক আহ্বান জানায়। কিন্তু তৎকালীন অন্তর্বর্তী সরকার সেই আহ্বানে সাড়া দেয়নি। চিন্ময় কৃষ্ণকে দীর্ঘদিন কারাগারে বন্দী রাখার সিদ্ধান্তটি ছিল আসলে দিল্লিকে একটি পরোক্ষ বার্তা দেওয়া, অর্থাৎ বউকে মেরে ঝিকে শেখানো। চিন্ময় কৃষ্ণকে বন্দী রেখে যেন ভারতকে বোঝানো হয়েছিল দিল্লির কোনো চাপে বাংলাদেশ আর মাথা নোয়াবে না। সময় বদলেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে দেশের বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। সরকার পরিবর্তনের পর দেশের সনাতন ধর্মাবলম্বীদের অনেকের মাঝে একটি আশা তৈরি হয়েছিল, হয়তো এবার চিন্ময় কৃষ্ণ দাস ন্যায় বিচার পাবেন, জামিনে মুক্তি পাবেন। কিন্তু বাস্তবে তা ঘটেনি। চিন্ময় কৃষ্ণ এখনো কারাগারেই বন্দী আছেন। আর এই বন্দিদশার মাঝেই দেশের রাজনৈতিক অঙ্গনের সামনে এলো এক নতুন ঘটনা। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রামচন্দ্রপুর গ্রাম, সেখানে হরিদাস চন্দ্র দাস নামের এক ব্যক্তি একটি উঁচু রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু এই উদ্যোগের পর স্থানীয় এবং দেশের কিছু মৌলবাদী গোষ্ঠী এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে। রামের ছবিতে জুতা মেরে মিছিল করা হয়, এমনকি সনাতনীদের নানা হুমকিও দেওয়া হয়। পরিস্থিতি শান্ত করতে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হরিদাস চন্দ্র রামমূর্তি নির্মাণের কাজ স্থগিত করেন এবং প্রকাশ্যে সবার কাছে ক্ষমা চান। এর কিছুদিন পর আন্দোলনটি ঝিমিয়ে পড়ে। সবাই ভেবেছিল ঘটনাটি এখানেই সমাপ্তি, কিন্তু আসল নাটকীয়তা তখনও বাকি ছিল। গত রোববার মধ্যরাতে হঠাৎ করে রামচন্দ্রপুর গ্রামের রাধাগোবিন্দ ও কালীমন্দির এলাকা থেকে হরিদাস চন্দ্রকে গ্রেপ্তার করে সিআইডি। কোনো ধর্মীয় বিষয় নয়, বরং ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের করা অর্থ পাচার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয় এবং 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এই দুটি ঘটনার দিকে একটু গভীরভাবে তাকালে কিছু অদ্ভুত এবং চমকপ্রদ মিল খুঁজে পাওয়া যায়। আসুন যৌক্তিকভাবে বিশ্লেষণ করে দেখা যাক। প্রথম মিল, অদ্ভুত অভিযোগ। চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার দেখানো হয়েছিল জাতীয় পতাকা অবমাননার মতো একটি নজিরবিহীন অভিযোগে, যা পরে আইনজীবী হত্যা মামলায় রূপ নেয়। অন্যদিকে হরিদাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে অর্থ পাচারের অভিযোগে, যা তার রামমূর্তি নির্মাণের উদ্যোগের সাথে সরাসরি সম্পৃক্ত নয়। দ্বিতীয় মিল, দ্বিমুখী নীতি। বর্তমানে বাংলাদেশে যখন শত শত স্থানে জাতীয় পতাকার নানা অবমাননার খবর আসে, তখন কজনকে গ্রেপ্তার করা হচ্ছে। একইভাবে দেশের প্রতিদিন কত শত ধর্মীয় প্রতিষ্ঠান বা স্থাপনা তৈরি হচ্ছে, তাদের সবার টাকার উৎস কি সিআইডি খতিয়ে দেখছে? তাহলে শুধু হরিদাসের মন্দিরের টাকার উৎস নিয়েই কেন প্রশ্ন তোলা হলো? তৃতীয় মিল, ভারতের ইন্ধনের তত্ত্ব। ডক্টর ইউনূসের সরকার যেমন চিন্ময় কৃষ্ণের আন্দোলনের পেছনে ভারতের সুতো নাড়ানোর অভিযোগ এনেছিল, ঠিক একইভাবে হরিদাসের রামমূর্তি নির্মাণের পেছনেও ভারতের ইন্ধন আছে, এমন একটি ন্যারেটিভ প্রচার করা হচ্ছে। এখানেই শেষ নয়, এই পুরো ঘটনার পেছনে কাজ করছে এক গভীর ভূ রাজনৈতিক সমীকরণ। আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। আর কিছু বিএনপি নেতা এবং জামায়াত এনসিপি নেতাদের অভিযোগ, এই ফেরার পরিকল্পনার পেছনে সরাসরি ভারতের ইন্ধন রয়েছে। ডক্টর ইউনূস সরকার যেমন শেখ হাসিনার মুখ বন্ধ করতে ভারতকে চাপ দিতে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করেছিল, বর্তমান বিএনপি সরকারও কি ঠিক একই কারণে হরিদাসকে গ্রেপ্তার করলো? দিল্লিকে এটা বোঝানোর জন্য যে আপনারা যদি শেখ হাসিনাকে নিয়ে কোনো কার্ড খেলেন তবে ঢাকাও বসে থাকবে না। ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার প্রায় 4 মাসের মাথায় চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করেছিলেন। আর কাকতালীয়ভাবে বর্তমান বিএনপি সরকারও ক্ষমতায় আসার 4 মাসের পর হরিদাসকে গ্রেপ্তার করলো। এই 4 মাসের সমীকরণ কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে কোনো ঠান্ডা মাথার রাজনৈতিক কৌশল? আইনের শাসন প্রতিষ্ঠা করা যে কোনো সরকারের দায়িত্ব, কিন্তু সেই আইন যখন রাজনৈতিক বার্তা দেওয়ার হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয় বলে অভিযোগ ওঠে, তখন তা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। চিন্ময় কৃষ্ণ ও হরিদাসের এই গ্রেপ্তার কি শুধুই আইনি বিষয়, নাকি এটি ঢাকার নতুন সরকারের এক বড় ধরনের ভূ রাজনৈতিক চাল, তা সময় বলে দেবে। আপনার কি মনে হয় হরিদাস চন্দ্র দাসের এই গ্রেপ্তার কি সত্যি অর্থ পাচারের জন্য, নাকি এর পেছনে রয়েছে কোনো রাজনৈতিক সমীকরণ? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তাহলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।